নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। আর আজকে কথা বলবো রাজনীতির এবং গণতন্ত্রের বদলে যাওয়া অর্থ নিয়ে। রাজনীতির মানে এই দেশে, মানে এই গণতান্ত্রিক দেশে, যেটাকে আমরা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলি, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র বলে গর্ববোধ করি, সেই দেশে বা সেই দেশের একটা প্রান্তে কিভাবে রাজনীতির মানেটা বদলে গিয়েছে, মানে ওই যে বলে না, ধরতেও পারবেন না কখন বদলে যাবে, অনেকটা ওই রকমভাবে আমরা জানতেও পারিনি, বুঝতেও পারিনি, ধরতেও পারিনি, কিন্তু তার মাঝখানে কখন রাজনীতির মানে, রাজনীতির সংজ্ঞা বা অর্থ পুরোপুরি বদলে গিয়েছে আমাদের এই রাজ্যে, সেইটা নিয়ে আজকে কথা বলব। তৃণমূলের সাংসদ সদ্য নির্বাচিত হয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে, আগে বিধায়ক ছিলেন এতদিন, তিনি এবার সাংসদ নির্বাচিত হয়েছেন। সেই জগদীশ বর্মা বসুনিয়া তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন এবং সেখানে সেই প্রকাশ্য মঞ্চে সামনে জনগণ রয়েছেন, দেশের সাধারণ নাগরিকরা রয়েছেন, তার দলের কর্মীরা তো রয়েছেন বটেই। সেখানে বলছেন রাজনীতি মানে পেশি শক্তি, রাজনীতি মানে ক্ষমতার লড়াই। আশ্চর্য হতে হয় শুনি, মানে কেউ বন্ধ দরজার আড়ালে বা পার্টি অফিসের মধ্যে বসে যখন নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করেন, তখন এইরকম কথা অনেক সময় বলে থাকেন যে অমুক গ্রামকে ভোট দিতে বেরোতে দেওয়া যাবে না, অমুক সম্প্রদায়ের মানুষ যেন ভোট দিতে না বেরোয় সেটা দেখিস, ওটা নিশ্চিত করিস, না হলে কিন্তু জিততে পারবো না। কিন্তু এখন রাজনৈতিক অশিক্ষা এমন পর্যায়ে চলে গিয়েছে কারো কারো মধ্যে যে তারা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্য সভা থেকে বলছেন যে রাজনীতি মানে পেশি শক্তির লড়াই। জগদীশ বর্মা বসুনিয়া নতুন রাজনীতিতে আসেননি, যেমন বলছিলাম একটু আগে। জগদীশ বর্মা বসুনিয়া এতদিন বিধায়ক ছিলেন, এবার সাংসদ হলেন লোকসভা নির্বাচনে জিতে, মানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের যেটা সর্বোচ্চ আইনসভা, সেই সর্বোচ্চ আইনসভার সদস্য তিনি। কতটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি হলে এই রকম একটি আইনসভার একজন সদস্য বলছেন রাজনীতি মানে পেশি শক্তি, রাজনীতি মানে নাগরিকদের সুশাসন দেওয়ার নীতি কিনা, রাজনীতি মানে নীতির রাজা কিনা, রাজনীতি মানে আসলে একটা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থাকে মসৃণভাবে চালিয়ে নিয়ে যাওয়া কিনা, সেই সব বিষয়ে এদের বোধহয় কোনো বোধবুদ্ধি নেই, বা থাকলেও বোধহয় তা লোপ পেয়ে যাচ্ছে, যে কারণে এখন বলছেন প্রকাশ্যে মঞ্চ থেকে যে রাজনীতি মানে পেশি শক্তি। রাষ্ট্রবিজ্ঞানের কোথায়, কোন চ্যাপ্টারে বা কোন পাতায় রাজনীতির এই রকম কোনো সংজ্ঞা লেখা রয়েছে আমার জানা নেই, আপনাদেরও আশা করি জানা নেই, কিন্তু জগদীশ বর্মা বসুনিয়া কোথাও না কোথাও নিশ্চয়ই পড়েছেন যে রাজনীতি মানে পেশি শক্তি, বা নিশ্চয়ই কারুর কাছ থেকে, কাকে গুরু মানেন জানি না, তিনি হয়তো শিখিয়েছেন রাজনীতি মানে পেশি শক্তি। তবে একা জগদীশ বর্মা বসুনিয়া নন, তারই জেলার উদয়ন গুহ, তিনিও সীমা ছাড়িয়ে গণতন্ত্রের সমস্ত সৌজন্য লঙ্ঘন করে দল আর সরকারের ফারাক মুছে দিয়ে মন্তব্য করছেন। একই রকমভাবে বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী আরেক সাংসদ সদ্য নির্বাচিত হয়েছেন, তিনিও একই রকম মন্তব্য করছেন। আর এইগুলো নিয়েই দেখাবো যে এই বোধবুদ্ধি যদি জনপ্রতিনিধিদের মধ্যে চারিত হয়ে থাকে, তাহলে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎটা কতটা সুরক্ষিত বা কতটা বিপন্ন, তাই নয় কি সৃজিতা? আরে কি আর বলবো, কেউ বলছেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বেঁকাতে হবে, মানে পেশি শক্তি দেখাতে চাইছেন, পেশি শক্তির জোর দেখাতে চাইছেন, তবেই না গড়তে হবে। এখানেই শেষ নয়, কেউ আবার বলছেন তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা চলবে, এটা তো হবে না। এখানে একটা বিষয় খুব পরিষ্কার যে দল আর সরকার হয়তো এই রাজ্যের শাসক দলের কাছে এক, নইলে এই ধরনের কথা বলা যায় না। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া মানে যে শুধুমাত্র তৃণমূলের খাওয়া পড়া নয়, এটাই হয়তো এ রাজ্যের বিজয়ী অনেক সাংসদ বা বিধায়ক থেকে সাংসদ অনেকেই বুঝতে পারেন না। উদয়ন গুহ তো কোন একটি মঞ্চে দাঁড়িয়ে বলছেন লক্ষ্মীর ভান্ডারের কিছুটা ক্ষমতা একটু বিধায়কদের হাতেও থাকা উচিত। কেন থাকা উচিত?
তার কারণ তারা বুঝতে পারবে কাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া উচিত উচিত না, কাদের পাওয়া উচিত উচিত না, এই হিসাবগুলো তারা করতে পারবে। তাদের হাতে সেই ক্ষমতা থাকবে, সেই অনুযায়ী তারা পরবর্তী পদক্ষেপ নেবে। আর যে সমস্ত প্রকল্প এই রাজ্যের মানুষের জন্য আছে সেটা মানুষেরই দ্বারা নির্বাচিত সরকারের মাধ্যমে হচ্ছে, এটা প্রথম মাথায় রাখার কথা ছিল, কিন্তু এই নেতারা হয়তো সেটা ভুলতে বসেছেন। দ্বিতীয়ত, যে সমস্ত প্রকল্পগুলি চলে, যদি আমরা লক্ষ্মীর ভান্ডারের কথাও ধরে নিই, সেই সমস্ত প্রকল্প জনগণের মানে আমার আপনার আমাদের প্রত্যেকের করের টাকায় চলে। যে করটা আমি আপনি আমরা প্রত্যেককে দিই সেই টাকায় চলে। এখানে কোনো দলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কোনো সাধারণ মানুষের কাছে যায় না। তাহলে এই কথা কি আদৌ বলা যায়? সরকারি প্রকল্পকে দলীয় প্রকল্প ভেবে নেওয়া কি এত সহজ, বা সেটা কি আদৌ করা যায়? নাকি এটাই গণতান্ত্রিক, নাকি এটাই গণতন্ত্র? তাহলে তো বলতে হয় যে গণতন্ত্রের বুনিয়াদি যে শিক্ষাগুলো সেগুলোই হয়তো ভুলে গিয়েছেন। যদি ভুলে না গিয়ে থাকেন তাহলে এই ধরনের আচরণ করা যায় না, এখানেই হয়তো শিখতে হয়। তার কারণ কিছু কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রয়েছে, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা রয়েছে, অনেকেই পাচ্ছেন সেই সুবিধা। অন্তত যে রাজ্যগুলো আসতে দিচ্ছে, অন্য নিজেদের নামে অন্য নামে চালাচ্ছে না, সেখানে যারা সুবিধা পাচ্ছেন, তাহলে যে সমস্ত রাজ্যে আজকে যারা ক্ষমতায় রয়েছে তারা যদি হেরে গিয়েছেন, তাহলে তো তারাও একই কথা বলতে পারেন। তারাও তো একই কথা বলতে পারেন যে না, ওখানে তো কোনো সরকারি প্রকল্প যাবে না, ওখানের মানুষকে তো কোনো সুবিধা দেওয়া যাবে না। কেন? তারা তো আমাকে ভোট দেয়নি, তাদের দ্বারা তো আমরা জিতিনি, তাহলে তাদেরকে কেন দেব? দল চলছে না, সরকার চলছে। এই গোটা বিষয়টা আগে স্পষ্ট করুক এই রাজ্যের এই সমস্ত বিধায়ক এবং সাংসদরা। এবং কেন এখানে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের প্রসঙ্গ আসছে সেটাও আমরা আপনাদেরকে একে একে দেখাবো, একে একে বলবো। তবে তার আগে একবার ঈশানের কাছে যাব, এই আমাদের রাজ্যে কিছু বিধায়ক সাংসদের বক্তব্য শোনার জন্য। একদমই, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কথা কেন আসছে সে প্রসঙ্গে পরে আসবো। তবে তার আগে এই মণিমুক্তর মতন যে মন্তব্যগুলো ছড়িয়েছেন তৃণমূলের নেতারা, সাংসদরা, বিধায়করা বা মন্ত্রীরা, সেই মণিমুক্তগুলোকে আরেকটু শুনে নিন যে এই মণিমুক্তগুলো কি। প্রথমেই জগদীশ বর্মা বসুনিয়া, যার কথা বলে আজকের বাংলার প্রাইম টাইম শুরু করেছিলাম, সেই জগদীশ বর্মা বসুনিয়া কি বলেছেন প্রকাশ্য মঞ্চ থেকে সেটা একবার শুনুন। পিসিআরকে বলবো শোনাতে। এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে। যেখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না সেখানে আঙ্গুলটাকে বাঁকাতে হবে। আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি না। আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, পেশি শক্তির লড়াই। সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনারা করবেন। কেউ যদি আমাকে একটা চর মারতে আসে, আমাকে 10টা চর মারার মতো মানুষ প্রত্যেকে তৈরি থাকতে হবে, আমাদের মন থেকে তৈরি থাকতে হবে। জগদীশ বর্মা বসুনিয়ার কথা শুনলেন। এবার তারই জেলার দোর্দণ্ড প্রতাপ নেতা, দিনহাটার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, তিনি কি বলেছেন। তার যেটা নির্বাচনী ক্ষেত্র দিনহাটা, সেই দিনহাটাতে তৃণমূল পিছিয়ে গিয়েছে। কোচবিহার লোকসভা আসনে জগদীশ বসুনিয়া জিতলেও উদয়ন গুহর নিজের এলাকা দিনহাটায় তৃণমূল পিছিয়ে গিয়েছে মন্ত্রীর কেন্দ্রে। তাও আবার এইরকম দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী, তার আসনে যদি দল পিছিয়ে যায় তাহলে রাগ হওয়া তো স্বাভাবিক। কিন্তু সেই রাগের দাওয়াই তিনি, মানে সেই পিছিয়ে পড়ার দাওয়াই তিনি কিভাবে দিচ্ছেন না, সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ তিনি না জিতলে বা তার দল না জিতলে সরকারি প্রকল্প পাওয়া যাবে না। অদ্ভুত কথা, মানে কোন বুদ্ধি থেকে বলেন আমি জানি না। একবার শুনুন কি বলেছেন উদয়ন গুহ। আমি মাথাভাঙা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি। এবং শুধু মাথাভাঙা শহর না, আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। দিদির কাছে বলবো যে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে, অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা বেঁচে অন্ততপক্ষে এটা বাঁচতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার
বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিচ্ছে। যারা মাথার উপর ছাদ নেবে, পেটে ভাত নেবে, আর ভোট দেওয়ার সময় পদ্ম ফুলে ছাদ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয়ই জেলা সভাপতি সহ অন্যরা বিশেষভাবে